কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। আমি তো এক মনে আটাতে আঠা লাগাইয়া কেবল রৌদ্রে শুকাইতে লাগিলাম। তাহাতে যে কিরূপ ফল ধরিয়াছিল নিশ্চয়ই জানি। বয়স্ক পাঠকেরা সে সম্বন্ধে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করিবেন না। কিন্তু সত্য, তেতলার কোন একটা কোণে 1 ঘণ্টার মধ্যেই ডালপালা সমেত একটি অদ্ভুত মায়াতরু যে জাগাইয়া তুলিয়াছে, আমি তাহার কোনো খবরই জানিতাম না। তাহার ফলও বড় বিচিত্র হইল। এই ঘটনার পর হইতে প্রফেসর যে আমার সংস্রব সসংকোচে পরিহার করিয়া চলিতেছে, তাহা আমি অনেক দিন লক্ষ্যই করি নাই। গাড়িতে সে আমার পাশে আর বসে না, সর্বত্রই সে আমার নিকট হইতে কিছু যেন দূরে দূরে চলে। একদিন হঠাৎ আমাদের পরিবার ঘরে মধ্যাহ্নে সে প্রস্তাব করিল, এসো এই বেঞ্চের উপর হইতে লাফাইয়া দেখা যাক কাহার কিরূপ লাফাইবার প্রণালী। আমি ভাবিলাম সৃষ্টির অনেক রহস্যই প্রফেসরের বিদিত, বোধ করি লাফানো সম্বন্ধেও কোনো একটা গুরুতত্ত্ব তাহার জানা আছে। সকলেই লাফাইল, আমিও লাফাইলাম। প্রফেসরের একটি অন্তরুদ্ধ অব্যক্ত হুঁ বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িল। অনেক অনুনয়েও তাহার কাছ হইতে ইহা অপেক্ষা স্ফুটতর কোনো বাণী বাহির করা গেল না। একদিন জাদুকর বলিল, কোনো সম্ভ্রান্ত বংশের ছেলেরা তোমাদের সঙ্গে আলাপ করিতে চায়, একবার তাহাদের বাড়ি যাইতে হইবে। অভিভাবকের আপত্তির কোনো কারণ দেখিলেন না, আমরাও সেখানে গেলাম। কৌতূহলীর দলে ঘর ভর্তি হইয়া গেল। সকলেই আমার গান শুনিবার জন্য আগ্রহ প্রকাশ করিল। আমি 2-1টা গান গাহিলাম। তখন আমার বয়স অল্প, কণ্ঠস্বর সিংহ গর্জনের মতো সুগম্ভীর ছিল না। অনেকেই মাথা নাড়িয়া বলিল, তাই তো, ভারী মিষ্ট গলা। তাহার পরে যখন খাইতে গেলাম, তখনও সকলে ঘিরিয়া বসিয়া আহার প্রণালী পর্যবেক্ষণ করিতে লাগিল। তৎপূর্বে বাহিরের লোকের সঙ্গে নিতান্তই অল্প মিশিয়াছি, সুতরাং স্বভাবটা সলজ্জ ছিল। তাহা ছাড়া পূর্বেই জানাইয়াছি, আমাদের ঈশ্বর চাকরের লোলুপ দৃষ্টির সম্মুখে খাইতে খাইতে অল্প খাওয়াই আমাদের চিরকালের মতো অভ্যস্ত হইয়া গিয়াছিল। সেদিন আমার আহারে অসংকোচ দেখিয়া দর্শকেরা সকলেই বিস্ময় প্রকাশ করিল। যেরূপ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিন সকলে নিমন্ত্রিত বালকের কার্যকলাপ নিরীক্ষণ করিয়া দেখিল, তাহা যদি স্থায়ী এবং ব্যাপক হইত, তাহা হইলে বাংলাদেশে প্রাণীবিজ্ঞানের অসাধারণ উন্নতি হইতে পারিত। আজ এই পর্যন্ত।